কলিগেটিভ প্রপার্টি প্রায় শেষ পর্যায়ে এসে গেছে, মানে লাস্ট কলিগেটিভ প্রপার্টিটা আমরা পড়বো, সেটা হচ্ছে অবিশ্রবণ চাপ। তাহলে আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন হয়ে গেছে। এবার আমরা লাস্ট যে কলিগেটিভ প্রপার্টি সেটা অবিশ্রবণ চাপ, সেটা আমরা আলোচনা করব। অবিশ্রবণ চাপ এটা আলোচনা করতে গেলে আমাদের আগে অবিশ্রবণ প্রক্রিয়াটা সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। আমরা যে কিশমিশ খাই, সেই কিশমিশটাকে যদি জলের মধ্যে ডুবিয়ে রাখা যায়, কিছুক্ষণ পর বা বেশ কয়েক ঘন্টা পরে দেখা যাবে যে কিশমিশটা শুকনো অবস্থায় ছিল, কিন্তু জলের মধ্যে রাখার ফলে সেটা বেশ আঙুরের মতো ডাগর ডোগর হয়েছে। তার মানে কি হয়েছে, জলটা ওই কিশমিশের মধ্যে প্রবেশ করেছে। এবার কিশমিশের বাইরের যে আবরণ থাকে, সেই আবরণটা একটা অর্ধভেদ্য পর্দা, সেমি পারমিয়াবল মেমব্রেন। অর্ধভেদ্য পর্দা মানে হচ্ছে এমন এক বিশেষ ধরনের পর্দা যেটা কেবলমাত্র দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলোকে চলাচলে সাহায্য করে, অন্য কোনো কিছুকে ওর মধ্যে প্রবেশ করতে দেয় না। এবার কিশমিশের ক্ষেত্রে যে ভেতরের অংশটা ছিল তার দ্রবণের গাঢ়ত্ব যথেষ্ট বেশি ছিল, বাইরে যে দ্রবণটা ছিল বিশুদ্ধ জল, তার গাঢ়ত্ব অনেক কম ছিল। এক্ষেত্রে কিশমিশের যে পর্দাটা, এটা আমাদের বাস্তব জীবনেই আমরা দেখেছি যে কিশমিশটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখলে সেটা বেশ ফুলে ফেঁপে ডাগর ডোগর হয়ে একটা আঙুরের মতো দেখতে লাগে। তাহলে এক্ষেত্রে কিশমিশের পর্দাটা একটা সেমি পারমিয়াবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা হিসাবে কাজ করেছে, এবং এক্ষেত্রে দ্রাবক মানে জলের অণুগুলো কিশমিশের ভিতরে প্রবেশ করেছে, করে কিশমিশটাকে স্ফীত বা ফুলিয়ে দিয়েছে। তাহলে এই যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা বলে থাকি অবিশ্রবণ বা অসমোসিস। এই অবিশ্রবণ কথাটার সাথে আমরা বিজ্ঞানের বিভিন্ন শাখায়, বিশেষ করে বায়োলজিতে আমরা খুব বেশি করে পরিচিত। উদ্ভিদ মূলরম দিয়ে যে জলটা শোষণ করে, সেই জল শোষণ প্রক্রিয়াটা অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। উদ্ভিদের মূলরমে যে সমস্ত কোষগুলো থাকে, তার যে কোষ পর্দাগুলো থাকে, সেগুলো ওখানে সেমি পারমিয়াবল মেমব্রেন হিসাবে কাজ করে, এবং সেখানে মাটির থেকে জলটা উদ্ভিদের কোষের মধ্যে প্রবেশ করে। সুতরাং অবিশ্রবণ কথাটা আমাদের কাছে কিন্তু একেবারে অপরিচিত নয়। কিন্তু অবিশ্রবণ প্রক্রিয়াটা কি? অবিশ্রবণ প্রক্রিয়া হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি, অবিশ্রবণ। অবিশ্রবণ হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কি হয়, ধরো একটা পাত্রের মধ্যে আমি দুটো ভিন্ন গাঢ়ত্বের দ্রবণ নিয়েছি, এবং সেই ভিন্ন গাঢ়ত্বের দ্রবণটা একটা অর্ধভেদ্য পর্দা, এটা হচ্ছে একটা অর্ধভেদ্য পর্দা, যেখান দিয়ে কেবলমাত্র দ্রাবকের অণুগুলোই চলাচল করতে পারে। এবারে এই দিকে আমরা রেখেছি C1 গাঢ়ত্বের একটা দ্রবণ, এই দিকে রেখেছি আমরা C2 গাঢ়ত্বের একটা দ্রবণ, যেখানে C2 গাঢ়ত্বটা C1 গাঢ়ত্বের থেকে বেশি। যদি এরকমভাবে রাখা হয়, তাহলে দেখা যায় যে C1 যার গাঢ়ত্ব কম, সেখান থেকে কেবলমাত্র দ্রাবকের অণুগুলো, সলভেন্টের অণুগুলো কি করে, যেদিকে বেশি গাঢ়ত্ব আছে সেদিকে চলাচল করে বা সেদিকে যাতায়াত করে। ঠিক আছে, তাহলে এই যে তাহলে এখানে কেবলমাত্র দ্রাবকের কণাগুলো কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে স্বতঃস্ফূর্তভাবে চলাচল করছে। কতক্ষণ চলাচল করবে? যতক্ষণ না দুজনের গাঢ়ত্ব সমান হয়ে যায়। এই যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেখানে দ্রাবকের কণাগুলো, দ্রাবকের অণুগুলো কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে স্বতঃস্ফূর্ত মিশে গিয়ে দুজনের গাঢ়ত্বটাকে প্রায় সমান করে দেওয়ার চেষ্টা করে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি অবিশ্রবণ প্রক্রিয়া। এটা জীবদের, উদ্ভিদদেহ এবং প্রাণীদেহ উভয় ক্ষেত্রে কিন্তু এর একটা প্রভাব বা এর একটা গুরুত্ব, অসীম গুরুত্ব রয়েছে, সেটা আমরা বায়োলজিতে আমরা দেখেছি। ঠিক আছে, এইবার এই অবিশ্রবণ হচ্ছে, অবিশ্রবণের ক্ষেত্রে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে কি হচ্ছে, দ্রাবক যাচ্ছে। ঠিক আছে, এইবার আমরা কি করলাম, এমন একটা সিস্টেম করলাম যে সিস্টেমের ক্ষেত্রে আমরা এরকম একটা সিস্টেম নিতে পারি। ধরো এরকম একটা সিস্টেম আছে, এর মাঝখানে এইরকম একটা অর্ধভেদ্য পর্দা আছে, এদিকে একটা দ্রবণ আছে, আর এদিকে রয়েছে বিশুদ্ধ দ্রাবক। তাহলে বিশুদ্ধ দ্রাবকের গাঢ়ত্ব কম, তাহলে এখান থেকে দ্রাবকের কণাগুলো কোন দিকে যেতে চাইবে, দ্রাবকের কণাগুলো দ্রবণের দিকে যেতে চাইবে, বেশি গাঢ়ত্বের দিকে যেতে চাইবে। এইবার আমরা কি করলাম, আমরা এই দ্রবণের উপরে চাপ প্রয়োগ করলাম, প্রেসার চাপ প্রয়োগ করলাম।
চাপ প্রয়োগ করলে কি হবে, এই দ্রাবকের অণুগুলো আর যেতে পারবে না। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা দ্রবণের উপরে ন্যূনতম কমপক্ষে যতটা চাপ প্রয়োগ করলে সেটার সঙ্গে বিশুদ্ধ দ্রাবক যখন অর্ধভেদ্য পর্দা দ্বারা জড়িত বা যুক্ত অবস্থায় রয়েছে, সেই অবস্থায় তার অসমোসিস বা অভিশ্রবণ প্রক্রিয়াটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সেই চাপটাকে বা সেই ন্যূনতম চাপটাকে আমরা বলবো অভিশ্রবণ চাপ, যেটাকে আমরা পাই দিয়ে ডিনোট করি। তাহলে অভিশ্রবণ চাপ মানে হচ্ছে একটা চাপ, ন্যূনতম যে চাপটা দ্রবণে কার উপর প্রয়োগ করব, দ্রবণের উপর প্রয়োগ করব, করলে ওই দ্রবণটা বিশুদ্ধ দ্রাবকের সঙ্গে অর্ধভেদ্য পর্দা দ্বারা যখন যুক্ত ছিল, তখন তাদের যে অভিশ্রবণ প্রক্রিয়াটা হচ্ছিল, সেই অভিশ্রবণ প্রক্রিয়াটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সেই ন্যূনতম চাপটাকে আমরা বলবো কি, ওই উষ্ণতায় ওই দ্রবণের ক্ষেত্রে অভিশ্রবণ চাপ, যাকে আমরা পাই দিয়ে ডিনোট করে থাকি। আচ্ছা, অভিশ্রবণ চাপ সংক্রান্তেও ভ্যান টফের কিছু সূত্র রয়েছে। ভ্যান টফের কিছু সূত্র রয়েছে। এখানে বেসিক্যালি তিনটে ভ্যান টফের অভিশ্রবণ চাপ সংক্রান্ত সূত্র রয়েছে। প্রথম সূত্রটা বলছে যে আমরা যদি উষ্ণতাটাকে স্থির রাখি, কোনো স্থির উষ্ণতায় কোনো দ্রবণের অভিশ্রবণ চাপ তার মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ পাই সমানুপাতিক সি, যখন উষ্ণতাটা টিটা হচ্ছে এখানে স্থির। এই যে সিটা হচ্ছে, এটা কিন্তু তার মোলার গাঢ়ত্ব, নট মোলার গাঢ়ত্ব, এটা হচ্ছে তার মোলার গাঢ়ত্ব। তাহলে প্রথম যে সূত্রটা বলছে সেটা হচ্ছে স্থির উষ্ণতায় কোনো দ্রবণের অভিশ্রবণ চাপ তার মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। 2 নম্বর বলছে কোনো দ্রবণের অভিশ্রবণ চাপ যদি আমরা কোনো একটা নির্দিষ্ট গাঢ়ত্ব বা স্থির গাঢ়ত্ব করে দিই, স্থির গাঢ়ত্বের কোনো দ্রবণের অভিশ্রবণ চাপ তার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, যখন তার গাঢ়ত্বটা হচ্ছে স্থির। এই দুটো সূত্র রয়েছে। 3 নম্বর হচ্ছে আমরা দুটো দ্রবণ তৈরি করব, দুটো পাত্রে দুটো আলাদা আলাদা দ্রবণ তৈরি করব। কি করব, এখানে যে ভলিউমের দ্রাবক নেব, ভি ভলিউমের যদি আমরা সলভেন্ট নিই, এখানেও ভি ভলিউমের আমরা এখানে কি করব, সলভেন্ট নেব, অর্থাৎ একই আয়তনের বিশুদ্ধ দ্রাবক এর মধ্যে নেব। নেওয়ার পর সেখানে সম পরিমাণ কি করব, ডাব্লু পরিমাণ যদি দ্রাব্য যোগ করি, এখানেও ডাব্লু পরিমাণ দ্রাব্য যোগ করব, উষ্ণতাটাকে স্থির করে দেব। এই অবস্থায় এই দ্রবণের যা অভিশ্রবণ চাপ হবে, এই দ্রবণেরও একই অভিশ্রবণ চাপ হবে। তার মানে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় আমরা যদি দুটো পৃথক দ্রবণ তৈরি করি একই আয়তনের দ্রাবক নিয়ে এবং একই পরিমাণ দ্রাব্য নিয়ে, তাহলে উভয় ক্ষেত্রেই তার অভিশ্রবণ চাপের মানটা একই হবে। এটাই হচ্ছে ভ্যান টফের 3 নম্বর সূত্র। প্রথম সূত্র বলছে পাই সমানুপাতিক সি তার মোলার গাঢ়ত্বের সঙ্গে সমান, দ্বিতীয় সূত্রে বলছে পাই সমানুপাতিক টি উষ্ণতার সঙ্গে সমান, আর 3 নম্বর সূত্রে বলছে দুটো পৃথক দ্রবণ একই পরিমাণ দ্রাবক, একই আয়তনের দ্রাবক নিয়ে তৈরি হয়েছে, তার মধ্যে একই পরিমাণে দ্রাব্য যোগ করছি একই উষ্ণতায়, তাহলে উভয় ক্ষেত্রে তার অভিশ্রবণ চাপটা একই হবে। এবার এই যে ভ্যান টফের সূত্রগুলো ছিল, সেই ভ্যান টফের সূত্রগুলো থেকে আমরা ভ্যান টফের সমীকরণটাকে প্রতিষ্ঠা করব। ভ্যান টফের যে সূত্র দুটো ছিল, একটা ছিল পাই সমানুপাতিক তার মোলার গাঢ়ত্ব যখন টি ফিক্সড, আর একটা ছিল পাই সমানুপাতিক টি যখন সি ফিক্সড। তাহলে এই দুটোকে যদি আমরা মিশিয়ে দিই, তাহলে আমরা পাবো পাই সমানুপাতিক সিটি। তাহলে এখানে যদি ইকুয়াল সাইন দিই, তাহলে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা আমরা কে দিয়ে লিখলাম। এই যে ধ্রুবক কেটা এলো, বিভিন্ন পরীক্ষা থেকে দেখা গেছে যে এই কের মান যেটা হয় সেটা হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফেরিক প্রেসার পার কেলভিন পার মোল। তার মানে এই যে আমরা ধ্রুবকটা পেয়েছিলাম, এই দুটো সমীকরণকে সমানুপাতিক সমীকরণকে অ্যাড করে এখানে ধ্রুবক কে পাচ্ছি, কের মানটা পাওয়া যাচ্ছে 0.082 লিটার অ্যাটমসফেরিক প্রেসার পার কেলভিন পার মোল। তাহলে এই মানটা আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবকের সঙ্গে সমান। সুতরাং আমরা এই সমীকরণটাকে লিখতে পারি
পাই ইকুয়াল টু সি আর টি। এবং এই যে সমীকরণটা হলো, এই সমীকরণটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ভ্যান টপের সমীকরণ, অবিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সমীকরণ, যেখানে আর এর মানটা সবসময় 0.082 লিটার অ্যাটমসফেরিক প্রেসার পার কেলভিন পার মোল, এই এককে বা এই মানটাই কিন্তু অঙ্ক করার সময় আমাকে এখানে লিখতে হবে। আমরা যেমন স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে দ্রব্যের আণবিক ওজন নির্ণয় করেছিলাম, ঠিক তেমনই অবিশ্রবণ চাপ থেকেও কিন্তু দ্রব্যের আণবিক ওজন নির্ণয় করা যাবে। আমরা ধরে নিচ্ছি যে দ্রবণটা আছে, সেই দ্রবণের আয়তন হচ্ছে ভি লিটার। সেই ভি লিটার দ্রবণের মধ্যে ডাব্লিউ গ্রাম দ্রাব্য আমরা যুক্ত করেছি। কি ধরনের দ্রাব্য? কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ, অবিশ্লেষ্য দ্রাব্য। এবার এই যে দ্রাব্য যোগ করেছি, সেই দ্রাব্যের আণবিক ওজন হচ্ছে এম। এই এম এর মানটাকে আমাকে কি করতে হবে? বার করতে হবে। তাহলে আমাদের ভি লিটার দ্রবণের মধ্যে, ভি লিটার যদি দ্রবণ হয়, সেই দ্রবণে দ্রাব্য আছে কত? দ্রাব্য আছে ডাব্লিউ বাই এম মোল। আমরা মোল সংখ্যায় বার করব, কারণ আমাদের ভ্যান টপের যে সূত্র ছিল সেখানে অবিশ্রবণ চাপ তার মোলার গারত্বের সঙ্গে সমানুপাতিক। মোলার গারত্ব মানে হচ্ছে 1 লিটার দ্রবণে বা একক আয়তনের দ্রবণে কত মোল আছে। তাহলে ভি লিটার দ্রবণে দ্রাব্য আছে ডাব্লিউ বাই এম মোল। তাহলে আমার 1 লিটার দ্রবণে দ্রাব্য থাকবে কত? ডাব্লিউ বাই এম ভি মোল। তার মানে ওই যে দ্রবণটা হলো, সেই দ্রবণের মোলার গারত্ব কত হলো? মোলার গারত্ব যেটা আমরা সি দিয়ে লিখেছিলাম ভ্যান টপের সমীকরণে, মোলার গারত্ব সি সমান হচ্ছে ডাব্লিউ বাই এম ভি। এবার ভ্যান টপের যে সমীকরণটা ছিল, ভ্যান টপের সমীকরণ কি ছিল? পাই ইকুয়াল টু সি আর টি। তাহলে এখান থেকে লেখা যায় পাই ইকুয়ালস টু, সির জায়গায় এটা বসিয়ে দেবো, ডাব্লিউ বাই এম ভি আর টি। তাহলে এখান থেকে এম সমান ডাব্লিউ আর টি বাই পাই। মানে এই যে সমীকরণটা এলো, এই সমীকরণের সাহায্যে আমরা কোনো দ্রব্যের ক্ষেত্রে তার আমরা কি করতে পারবো? তার আণবিক ওজন নির্ণয় করতে পারবো। এই যে ভ্যান টপের সমীকরণটা পেলাম, পাই ইকুয়াল টু সি আর টি, এই সমীকরণের সাথে আদর্শ গ্যাসের সমীকরণের কোনো মিল আছে কিনা সেটা আমাদের জানতে হবে। যে আদর্শ গ্যাস সমীকরণ যেটা আমাদের ছিল পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণের সঙ্গে পাই ইকুয়াল টু সিআরটি সমীকরণের কোনো মিল আছে কি নেই সেটা আমরা আলোচনা করব। দেখো, আমরা যেখানে সিটা লিখেছিলাম, সিটা ছিল কি? তার মোলার গারত্ব। মোলার গারত্ব মানে একক আয়তন বা একক লিটারের মধ্যে, একক আয়তনের মধ্যে কত মোল দ্রবীভূত আছে। তাহলে সির জায়গায় আমরা লিখতে পারি এন বাই ভি। এনটা হচ্ছে তার মোল সংখ্যা, ভিটা হচ্ছে তার ভলিউম। তার মানে ভি ভলিউমের মধ্যে যদি এন মোল থাকে, একক ভলিউমের মধ্যে এন বাই ভি আছে, সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে তার মোলার গারত্ব। মোলার গারত্ব মানে একক আয়তনের কোনো দ্রবণের মধ্যে কত মোল দ্রবীভূত আছে। তার মানে আমরা সি সমান লিখতে পারি কি? এন বাই ভি। এইবার পাই ইকুয়ালস টু কি ছিল? সি আর টি। তাহলে এখানে সির জায়গায় লেখা যাবে এন বাই ভি আর টি। তার মানে পাই ইন্টু ভি ইকুয়ালস টু এন আর টি। এই পাই যেটা ছিল সেটা ছিল কি? অবিশ্রবণ চাপ। অবিশ্রবণ চাপ মানে একটা দ্রবণের উপরে ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় তার অবিশ্রবণ প্রক্রিয়াটা টোটালি বন্ধ হয়ে যায়। তাহলে এটা একটা চাপ। তাহলে এই যে সমীকরণটা আমরা এখান থেকে বিশ্লেষণ করে পেলাম, এই সমীকরণটা আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি ইকুয়াল টু এন আর টি, এই সমীকরণের সঙ্গে মিল আছে। তার মানে অবিশ্রবণ চাপের যে সমীকরণ, সেই সমীকরণটা আদর্শ গ্যাসের পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের মতো একটা অনুরূপ সমীকরণ। অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণের সঙ্গে অবিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সমীকরণের কিন্তু একটা মিল খুঁজে পাওয়া যায়। এইবার কোনো একটা দ্রবণের ক্ষেত্রে, কোনো একটা নয়, যদি আমরা একাধিক দ্রবণ দেখি, যে সমস্ত দ্রবণের ক্ষেত্রে পাই সেম হয়ে যায়, পাই সমান হয়ে যায়, মানে একটা দ্রবণ নিলাম, সেই দ্রবণের অবিশ্রবণ চাপ ধরো পাই 1, আর একটা দ্রবণ নিলাম, সেই দ্রবণের অবিশ্রবণ চাপ ধরো পাই 2 একটা নির্দিষ্ট উষ্ণতায়। যদি পাই 1 সমান পাই 2 হয়ে যায়, অর্থাৎ দুটো দ্রবণের যদি অবিশ্রবণ চাপ সমান হয়ে যায়, তখন সেই দুটো দ্রবণকে আমরা বলি
আইসোটোনিক সলিউশন বা আইসোটোনিক দ্রবণ। তার মানে যে সমস্ত দ্রবণের ক্ষেত্রে অভিস্রবণ চাপ একই, অভিস্রবণ চাপ সমান, তাদেরকে আমরা বলবো আইসোটোনিক দ্রবণ। এই অভিস্রবণ চাপের কিন্তু কতগুলো বাস্তব প্রয়োগ রয়েছে বা শারীরবৃত্তীয় ক্ষেত্রের কিন্তু প্রয়োগ রয়েছে। বেসিক্যালি যাদের হাই প্রেশার তাদেরকে মেডিকেলি কাঁচা নুন বা সল্ট এটা খেতে বারণ করা হয়। তার কারণ আমরা যে নুনটা খাই সেটা হচ্ছে NaCl। NaCl একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেটা ভেঙে গিয়ে Na+Cl- তৈরি করে। শরীরের মধ্যে যে রক্তটা প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু একটা দ্রবণ, তাহলে ওই দ্রবণের একটা অভিস্রবণ চাপ আছে। এইবার আমি যদি কাঁচা নুন খাই যেটা রক্তের মধ্যে গিয়ে Na+ এবং Cl- তৈরি করে, তাহলে অভিস্রবণ চাপটা সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি হওয়ার জন্য সেখানে কণার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কণার সংখ্যা বৃদ্ধি পেলে সেখানে অভিস্রবণ চাপের মান বৃদ্ধি পাবে। অভিস্রবণ চাপের মান বৃদ্ধি পাওয়া মানে আমাদের রক্তের চাপটা বৃদ্ধি পাবে। সেই জন্য হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে তাদেরকে এই ধরনের নুন সরাসরি খেতে কিন্তু ডাক্তারবাবুরা অনেক সময় নিষেধ করে থাকে। দ্বিতীয় হচ্ছে, আমাদের শরীরের মধ্যে আমরা ইনজেকশন পুশ করি, বিভিন্ন কারণে আমাদের ইনজেকশন পুশ করতে হয়। ইনজেকশনটা একটা তরল, অ্যাকচুয়ালি ওর মধ্যে তো বিশুদ্ধ দ্রাবক থাকে না, অনেক কিছু পদার্থ মিশিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করানো হয়। অনেক ইনজেকশন থাকে ইন্টারমাসকুলার বা অনেক ইনজেকশন থাকে ইন্টারভেনাস, মানে একটা শিরার মধ্যে দেওয়া হয়, একটা মাসেলের মধ্যে দেওয়া হয়। যেটাই দেওয়া হোক না কেন সেটা আমাদের দেহ তরলের সঙ্গে গিয়ে যুক্ত হয়। এই দেহ তরল যেটা রয়েছে তার একটা অভিস্রবণ চাপ রয়েছে, সেই অভিস্রবণ চাপের সঙ্গে সমান অভিস্রবণ চাপযুক্ত যদি ইনজেকশন আমরা শরীরের মধ্যে প্রবেশ না করি, তাহলে ইনজেকশনের তরলটা কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে না। অর্থাৎ আমাদের দ্বারা গৃহীত ইনজেকশনটা যদি আমাদের রক্তের সঙ্গে আইসোটোনিক না হয়, আইসোটোনিক মানে বললাম যাদের অভিস্রবণ চাপ সমান হবে, যদি আইসোটোনিক না হয় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ইনজেকশনটাকে কিন্তু আমরা অনেক সময় নিতে পারবো না। অর্থাৎ অভিস্রবণ চাপ যেটা রয়েছে সেই অভিস্রবণ চাপের কিন্তু আমাদের শারীরবৃত্তীয় দিক থেকে অনেক কিন্তু গুরুত্ব রয়েছে। অভিস্রবণ চাপটাকে হেলাফেলা করা কিন্তু আমাদের কোনোভাবেই চলবে না। এবার আমরা অভিস্রবণ চাপ করতে গিয়ে যেটা দেখেছিলাম যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে দ্রবণের উপরে সেক্ষেত্রে তার অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। তাহলে আমরা যদি একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আমরা এরকম একটা পাত্র নিয়েছি, যে পাত্রের মধ্যে একটা অর্ধবেদ্য পর্দা রয়েছে, সেই পাত্রের মধ্যে এদিকে রয়েছে দ্রবণ আর এদিকে রয়েছে বিশুদ্ধ দ্রাবক। এবার আমরা কি করছিলাম, এই দ্রবণের উপরে প্রেসার ক্রিয়েট করছিলাম, তার ফলে এখান থেকে তার যে অসমোসিস প্রক্রিয়াটা সেই অসমোসিস প্রক্রিয়াটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছিল। এইবার আমি এই চাপের পরিমাণটা কি করলাম, বাড়িয়ে দিলাম, অভিস্রবণ চাপের থেকে বেশি করলাম। বেশি করলে কি হবে, তখন এই দ্রবণ থেকে দ্রাবকের দিকে দ্রাবকের অণুগুলো যাবে, অর্থাৎ বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে দ্রাবকের অণুগুলো ছুটবে, কারণ আমি এখানে যে চাপটা প্রয়োগ করেছি সেই চাপটা অভিস্রবণ চাপের থেকে বেশি। অভিস্রবণ চাপ প্রয়োগ করলে এদিক এই কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের অণুগুলো যাতায়াত বা চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। তার থেকে বেশি চাপ প্রয়োগ করলে কি হবে, দ্রাবকের অণুগুলো উল্টো দিকে যাবে, মানে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে যাবে। এই যে প্রক্রিয়াটা রয়েছে, যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে বা যে চাপটা প্রয়োগ করলে অভিস্রবণের উল্টো ঘটনা ঘটানো যায়, এই ঘটনাটাকে বলা হয় রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। এটাকে আমরা বলি কি, বিপরীত অভিস্রবণ। এই প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়, একদিকে এখানে লবণাক্ত জল নেওয়া হয়, সমুদ্রের লবণাক্ত জল নেওয়া হয়, এটা একটা দ্রবণ যেখানে অনেকগুলো লবণ মিশে রয়েছে। সেই লবণের উপরে ওই দ্রবণের থেকে বেশি অভিস্রবণ যুক্ত যে অভিস্রবণ তার থেকে বেশি চাপ এখানে প্রয়োগ করা হয়। প্রয়োগ করা হলে কি হবে, এই দ্রবণ থেকে জলটা এদিকে রাখা হয় বিশুদ্ধ জল, এই লবণাক্ত জল থেকে শুধুমাত্র জলের অণুগুলো সে কি করে, এই এদিকে বিশুদ্ধ দ্রাবক ও জলের দিকে চলে যায়। তার ফলে সমুদ্রের লবণাক্ত জল থেকে আমরা বিশুদ্ধ জল তৈরি করতে পারি এই রিভার্স অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে। এবং এখানে যে অর্ধবেদ্য পর্দাটা ব্যবহার করা হয়, সেই অর্ধবেদ্য পর্দাটা তৈরি করা হয় সেলুলোজ অ্যাসিডের দ্বারা। সেলুলোজ অ্যাসিডেটের একটা অর্ধভেদ্য পর্দা ব্যবহার করে
আমরা রিভার্স অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রের লবণাক্ত জল থেকে বিশুদ্ধ জল আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা অবিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সমীকরণ এবং এখান থেকে তার যাবতীয় যা ডিসকাশন ছিল আমরা এখানে অবিশ্রবণ চাপে সেই ডিসকাশনটা এখানে আমরা মোটামুটি করে ফেললাম। ঠিক আছে।